পড়ুয়া থেকে আমি রিনা। পুজো শেষ হয়ে গেল দেখতে দেখতে। কালী পুজোও প্রায় আসন্ন। সবাইকে আমার বিজয়ার শুভেচ্ছা জানাই, ছোটদেরও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। অনেকদিন পরে গল্প নিয়ে বসেছি, কারণ আমার বাড়িতেও দুর্গাপূজা হয়েছে, যার জন্য সেই আফটার এফেক্ট এখনো চলছে আর কি, এত পরিশ্রমের পরে। যাই হোক, আর আমি কথা বাড়াবো না। আমি এবারও একটা ছোট গল্প যেরকম পড়ছি সেরকমই পড়বো। আর আশা করি সবার খুব ভালো লাগবে। গল্পটির নাম দাগ। লেখিকা সৌমি গুপ্ত। দাগ কত রকমের হয় না, কত কিছু হয় যে মনের মধ্যে দাগটা ঠিক রয়েই যায়, কিছুতেই দাগ যেতে চায় না। এরকম আমাদের জীবনে অনেক অনেক ঘটনা ঘটে। যাই হোক, আমি গল্পে ফেরত যাচ্ছি। গা গুলিয়ে উঠল তমালের। হাসপাতাল চত্বরটা গুমোট হয়ে উঠেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পেশেন্ট পার্টি, অসুস্থ মানুষজন, কাতর চিৎকার, কষ্টের আর্তনাদ। ওষুধপত্রের তীব্র গন্ধের মাঝে নিদারুণ অবস্থায় পড়েছে তমাল। আশপাশটা বড় নোংরা, ওয়াক উঠে আসে। গেটের সামনে 10-12 জনের জটলা। সে গলা উঁচু করে বলে, পরিতোষ রায়, একটু দেখবেন কত নাম্বার কেবিন? লাইনে দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না, এক এক করে ডাকবো। তমাল পিছন ফিরে দেখার চেষ্টা করলো। বাবা বেঞ্চের উপরে ঢুলে পড়েছে। সে সকাল থেকে চলছে, শরীর দেয়। হাসপাতালে বেড পেতে যা বেগ পেতে হয়েছে বলাই বাহুল্য। কাউন্সিলর তো লিখে দিয়েই খালাস। সকালে এসে লাইন দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল তমালের। এই কিসের লাইন? শেষবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে গিয়ে এমন লাইন দেখেছিল তমাল। শিপ্রাকে ধমক দিয়ে বার করে এনেছিল লাইন থেকে। দূর থেকে প্রণাম ঠুকে চলে এসেছিল ওরা। কিন্তু এ তো মন্দিরের লাইনকেও হার মানায়। সারাদিন যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছে তমাল, তাতে হাসপাতালে বেড পাওয়া আর ডাক্তার দেখানো ঠাকুর দর্শনের চেয়ে কিছু কম নয়। কাল ঘাম ছুটে যাওয়ার জোগাড়। এ বিল্ডিং সে বিল্ডিং করে জুতোর শুকতলা খুইয়ে শেষে বেড মিলেছে একটা। তমাল সাহস করে বলল, একটু যদি তাড়াতাড়ি বলেন খুব ভালো হয়, পেশেন্ট বসে থাকতে পারছেন না। ভাবলেশীন মুখ, নিমতেতো গলায় নার্স বললেন, সময় লাগবে, এসব জায়গায় তাড়াহুড়ো দেখালে চলবে না, সবাই বিপদে পড়ে এসেছে। তমাল ভিড় থেকে বেরিয়ে এলো, বেঞ্চের সামনে এগিয়ে এসে বলল, বাবা জল খাবে? পরিতোষ বাবু চোখ তুলে বললেন, রচা হবে রে একটু। গলাটা বেশ ঘর ঘর করছে, ঘাটটা বুকের কাছে ঝুঁকে এসেছে যেন। ক্লান্ত শ্রান্ত স্বর। তমালের বুকের ভেতরটা কি নড়ে উঠল। তমাল ঢোক গিলে বলল, লাইন ছেড়ে বেরোনো যাবে না বাবা, একবার বেডটা হাতছাড়া হয়ে গেলে আবার 3 দিন পর। পরিতোষ বাবু হাত তুলে বললেন, ঠিক আছে, একটু বসি, বেড পেলে দেখা যাবে খন। বেঞ্চটা একটু খালি হতে পরিতোষ বাবু গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। তমাল দাঁড়িয়ে আছে, পা দুটো টন টন করছে। শিরদাঁড়া বেয়ে একটা ব্যথা নেমে আসছে।
আজ অনেক বলে কয়ে ছুটি ম্যানেজ করেছে তমাল। ছুটি তো নয়, যেন বসের কাছ থেকেই তার জীবনের কয়েক ঘন্টা ধার চাওয়া হয়েছে। এমন করে তাকিয়েছিল বস। বাছা বাছা দুটো শব্দ মুখে এসে গিয়েছিল তমালের। এই সময়ে ছুটি নেওয়াটাও রিস্ক। তমাল জানে সবাই একটা দড়ির উপর হাঁটছে। কখন কে দড়ি থেকে ছিটকে পড়বে কেউ জানে না। অফিস এখন কস্ট কাটিং করছে, সারাক্ষণ একটা চাপা টেনশন। বাড়িতেও কি কম? শিবরা তো সারা দিন তাতানো লোহার কড়াইয়ে বসে থাকে। ওকেও দোষ দেওয়া যায় কি? দিনকাল যা পড়েছে, দুজনের মুখে রক্ত ওঠার জোগাড়। সংসার চালানো হিমালয় জয় করার থেকেও কঠিন মনে হয় তমালের। বাবার চিকিৎসা, নিজের হাত খরচ, শিপ্রার। মনে পড়তে হোঁচট খেল তমাল। না, শিপ্রার খরচটুকু নিজেই চালায়ও। নিজে যেটুকু রোজগার করে তাতেও নিজের খরচ চালানোর পরে বাবানোর স্কুলের খরচটাও কিছুটা চালায়। নয়তো বাবার পেছনে এ যাবৎকাল তমাল যা খরচ করে এসেছে, তারপর সংসারের খরচ ছাড়া আর বাহুল্য দেখানোর ক্ষমতা নেই ওর। বাবানের কথা মনে পড়তে তাড়াতাড়ি মোবাইলটা খুলল তমাল। মেল আসার কথা ছিল না আজ স্কুল থেকে? না, ওর কাছে তো আসেনি। তাহলে কি শিপ্রার মোবাইলে? ফোন করলো শিপ্রাকে। বেসরকারি হাসপাতালে রিসেপশনে সর্বদা ভিড়। তুলছে না কেন ফোনটা? আবার ফোন করলো তমাল। গানটা লাগিয়েছে সাংঘাতিক। আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। শিপ্রার জীবনবোধ বরাবরই তমালের চেয়ে স্বচ্ছ। নয়তো দুদিন আগে কি সাংঘাতিক কথা কেমন অবলীলায় বলে দিল। তমাল হলে পারতো। তমালের আজকাল জীবনটা চোরাবালির মতোই মনে হয়। পা দুটো যেন কেউ টেনে নিচ্ছে নিচে। মাঝরাতে হাঁসফাঁস করে উঠে বসে তমাল। এসির মৃদু ঠান্ডা বাতাসেও কপালে বিন বিনে ঘাম জমে। বাথরুমে যায়, জল খায়। শিপ্রা অঘরে ঘুমায়। বাবানের মাথাটা বালিশ থেকে নেমে আসে। তমাল ঠিক করে দেয়। খুব সন্তর্পণে দরজাটা খুলে ও ঘরে গিয়ে দেখে আসে বাবাকে। জানালা খোলা, এসির ঠান্ডা বাবা নিতে পারে না। গুমোট গরমেও ফ্যানের হাওয়ায় দিব্যি ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে তো নাকি? একটু কাছে এগিয়ে এসে দেখে তমাল। ওই তো বুকটা ওঠানামা করছে। ভয়ে লাইট জ্বালাতে পারে না। নাকের কাছে আঙুল দিয়ে দেখে, না, ঠিক আছে। নির্জীব নিঃসার, কিন্তু আছে। তমাল ফিরে আসে বিছানায়। এপাশ ওপাশ করে বাকি রাতটা নির্ঘুম কেটে যায়।
হ্যাঁ বলো, শিপ্রার ব্যস্ত গলা শোনা যায়। বাবানের স্কুল থেকে মেল আসেনি কোনো? একটু হোঁচট খায় শিপ্রা। আজকে আসার কথা ছিল না? ওয়েট। 20 সেকেন্ডের মতো সময় লাগলো শিপ্রার। মঙ্গলবার সময় দিয়েছে, বেলা 12টা। তমালের গলায় উষ্ণতা নেমে আসে। আমার অফিস নেই, যা হোক একটা সময় দিলে হবে। শিপ্রা ততোধিক জোর দিয়ে বলল, আজও তো অফিস ছিল তমাল, ম্যানেজ করেছো তো? আমাকেও ম্যানেজ করতে হবে। এসব বড় স্কুলে পড়াতে গেলে ম্যানেজ করতে হয়। এ তো তোমার পাড়ার সরলাবালা বয়েজ স্কুল নয় যে তোমার মর্জি মতো চলবে। তমাল চুপ করে গেল। শিপ্রা ঠিক সময়ে ঠিক ঠিক কোপ মেরে কথা বলতে পারে, এটাও একটা দক্ষতা। তমাল পারে না। তমাল অনেক কিছু পারে না। পরিতোষ রায়ের বাড়ির লোক কে আছেন? হুঁশ ফেরে তমালের। 3 নম্বর কেবিন। বিকেল 4টে থেকে কেমো শুরু হবে। 4 ঘন্টার কেমো। আয়া রাখতে চাইলে কথা বলুন। পেশেন্টের অবস্থা ভালো নয়, একজন সঙ্গে থাকতে হবে। মুখস্থ বলার মতো বলে দিল কথাগুলো। তমাল 3 নম্বর কেবিনে নিয়ে গিয়ে বাবাকে শুইয়ে দিল। জলের বোতল কাগজপত্র রেখে চা আনার জন্য নিচে নেমে গেল, সঙ্গে শুকনো কিছু খাবার। খালি পেটে কেমো নেওয়া যায় না, তমাল জানে। এর আগে 3টে কেমো নিয়েছে বাবা। মেডিক্লেম করানো ছিল না। অফিসের মেডিকেল ইন্স্যুরেন্সের যা প্যাকেজ, তারপরেও 3বারে 30 করে 1 লাখের কাছাকাছি টাকা লেগেছে তমালের। আরও 14টা বাকি। হিসাব করতে গিয়ে শুধু ঢোক গিলছে বারবার। বাবার জমানো টাকা বলতে তো কিছু নেই। যেটুকু ছিল ভাড়া বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটটা কেনার সময়ই শেষ। মায়ের চিকিৎসা তো কম যায়নি, তাও টেনে টুনে চলছিল মোটামুটি। একটা প্রমোশন, একটা ইনক্রিমেন্ট যদি হয়ে যায়, মরীচিকা খুঁজতে চাইছিল তমাল। কিন্তু বাবানের স্কুলের ওই মেলটা গোলমাল করে দিল সব। বাবাকে উঠে বসিয়ে চায়ের কাপটা দিল তমাল। আঙুলগুলো ঈষৎ কাঁপছে। চায়ে চুমুক দিয়ে পরিতোষবাবু বললেন, হ্যাঁ রে, দাদু ভাই ফিরেছে স্কুল থেকে? খোঁজ নিয়েছিস? হ্যাঁ ফিরেছে। তুই বাড়ি যা, আমি ঠিক আছি। বেচারা একা একা। বাবা কথা বলতে বলতে হাঁপাচ্ছে। একদিন তো শিপ্রা স্কুল থেকেই ফোন করেছিল তমালকে। অসময়ে হঠাৎ ওর ফোন দেখে একটু ভয় পেয়েছিল তমাল। তোমার ছেলের লিস্টে নাম ওঠেনি।
শিপ্রার চেরা গলা আছড়ে পড়েছিল ফোনে। তমাল বাইরে বেরিয়ে এসেছিল অফিস থেকে। মানে? শিপ্রা হিস হিস করে বলেছিল, ডিসকোয়ালিফাইড। মানে বোঝো? কালই দেখা করতে বলেছে। পরের দিন একা এক দফা চুলচেরা আলোচনার পরে বাবানের স্কুল টিচার বলেছিল, ইউ নো, অন্য ইজ ভেরি মাচ অ্যাবসেন্ট মাইন্ডেড। ডে ড্রিম করে, সব সময় বাইরের দিকে তাকিয়ে থাকে, রেসপন্ড করে না। শিপ্রার হাতের তালু ঘামছিল। পড়াশোনাও করে না? ক্লাস টিচার চশমার উপরে তাকিয়ে বলেছিলেন, আমাদের স্কুলে পড়াশোনাটাই সব নয় ম্যাম। গ্রুমিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঘরে এসে তমালের উপরে আছড়ে পড়েছিল শিপ্রা। হলো তো? অফিস থেকে এসে মোবাইলে মুখ গুজে থাকো, জপমালা। বারবার বলি ছেলেটাকে একটু দেখো। তমাল শান্ত হয়েই বলেছিল, আরে কুল ডাউন। এই শহরে কি একটা স্কুল নাকি? শিপ্রা তাকিয়েছিল ফনা তোলা সাপের মতো। তাহলে আর কি? ছেলে প্রথম থেকে জেনে গেল ও ডিসকোয়ালিফাইড। তমাল শেষ রক্ষা করার চেষ্টা করেছিল, এত চিন্তা করো না, সেকেন্ড লিস্টে হয়ে যাবে। হিস হিস করে উঠেছিল শিপ্রা। সেকেন্ড কেন? ফার্স্ট কেন নয়? হবেই বা কি করে? একটা ঘরে অসুস্থতা, আরেকটা ঘরে ফোনের ব্যস্ততা। সুস্থ পরিবেশ আছে? অবশ্য ফার্স্ট লিস্টে হলেও পড়াতে পারবে কিনা সন্দেহ। আজ তো মেলে লেখা ছিল ওয়ানের অ্যাডমিশন ফি 1 লাখের মতো। পারবে তুমি দিতে? মানে? তোমার যেন ডিকশনারি খুঁজে পাচ্ছে না। এই তো টডলারে দিলাম 70। তাহলে কি দেবে না? দেবে না তো সরলামালায় ভর্তি করে দাও। ছেলে বড় বড় হয়ে কেরানিগিরি করবে। দংশন আরো কিছু বাকি ছিল। শিপ্রা সেটাকে মোক্ষম হিসেবে তুলে নিল। কাউন্সিলরকে ধরে বাবাকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার একটা ব্যবস্থা করো। বাবানকে ভর্তি করতে এখনো তো 3 মাস আছে। কেমোর খরচ 3 থেকে 90,000 বেঁচে যাবে। বাকি না হয় আমি দিয়ে দেব। হাসপাতালে? শুধু বিস্ময় প্রকাশ করেছিল তমাল। কেন নয়? রাজ্যের লোক তো দেখাচ্ছে, মরে যাচ্ছে সবাই। তাছাড়া তোমার বাবার যে অবস্থা, কেমোগুলো নিয়েও আদৌ কোনো দিক বিদিক ভুলে তোমার ঠাস করে একটা চড় মেরেছিল শিপ্রাকে। পাগল হয়ে গেছো তুমি?
বাবান পাশ থেকে কেঁদে উঠেছিল। তমাল বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। শিপ্রা হিস হিস করে বলেছিল, পুরুষ মানুষের আর কোনো ক্ষমতা না থাকলেও গায়ে হাত তোলে সে। পরের দিন অফিস যাওয়ার সময় বাবা তমালের হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলেছিল, পারিস তো কাউন্সিলরের সঙ্গে কথা বলে আসিস, নয়তো আর চিকিৎসা করাবো না আমি। 1 ঘন্টা হলো কেমো চলছে, বাবা ঘরে আছে, তার মধ্যেই বমি করেছে 2 বার। বাবার মুখে অজস্র বলি রেখা, কাঁচা গমের মতো গায়ের রংটা পুড়ে গেছে। তমাল ছোটবেলায় খুব দুরন্ত ছিল। একবার স্কুল থেকে কমপ্লেন এসেছিল, বাবা সে একবারই মেরেছিল। খুব তমালের খুব ইচ্ছে করে পিঠটা পেতে দেয় বাবার কাছে, স্কেল দিয়ে মেরে পিঠ সোজা করে দিক বাবা, না পারার দাগগুলো মুছে দিক মারের দাগে। ডাক্তার এসে দাঁড়ালো। বমি করেছে 2 বার, তমাল উত্তর দেয়। প্রেসক্রিপশনে চোখ বুলিয়ে বললেন, হবে, ক্রিটিক্যাল পেশেন্ট, কেমনিতে পারাটাই চ্যালেঞ্জ। রাতটুকু বাড়ি ফেরে না তমাল। 2 দিন কেটে গেছে, বাবা নির্জীব। বমি কমেনি, বাবা এখনো হাসপাতালে। মঙ্গলবার অফিস থেকে 1 ঘন্টায় ম্যানেজ করে এসেছে স্কুলে। দুজনেই প্রিন্সিপালের মুখোমুখি। অজস্র অভিযোগ, অজস্র দাগ বাবানের খাতায়। শিপ্রার মুখের রেখা ক্রমশ কঠিন হচ্ছে। একটা সময় যেন মাথায় অসম্ভব ভার লাগলো তমালের। মনে হলো আর সে পারবে না। মাথার মধ্যে বিস্ফোরণ হবে তার। এখনই কিছু করা দরকার। আর কত শুনবে সে? হঠাৎ যেন প্রবল চাপে ঘুম ভাঙে আগ্নেয়গিরির। খুলে যায় জ্বালামুখ, উঠে আসে লাভা। শটান উঠে দাঁড়ালো তমাল। আমি কয়েকটা কথা বলি। স্কুল এতদিন কি করলো বলতে পারেন? এই যে আমরা দুজন এতটুকু ছেলের অভিযোগ শুনতে শুনতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, ক্রমশ প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছি অতটুকু ছেলেকে, তার জন্য আপনারা দায়ী নন? আপনি বলুন তো, কেন আপনি এতটুকু ছেলেকে ক্লাসে আগ্রহী করতে পারেন না? কেন সে ঘন্টার পর ঘন্টা বাইরে তাকিয়ে থাকে? কেন আপনাদের অদ্ভুত সিস্টেমের জন্য গোটা পরিবারকে সাফার করতে হয়? আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়ছে, আমার অফিসে সবাইকে আলটিমেটাম দিচ্ছে, আর আমি সব ছেড়ে এখানে, তাও ক্লাস 1-এর অ্যাডমিশনের জন্য। এতটুকু ছেলে স্কুলের খাতায় কি শুধুই অভিযোগের দাগ নিতে এসেছে? কি বোঝে ও? গ্রুমিং শব্দটা চেনেও? রীতিমতো হাঁপাচ্ছে তমাল। শিপ্রা অবাক হয়ে দেখছে তমালকে। প্রিন্সিপাল ম্যাডাম শশব্যস্ত হয়ে বললেন, কিপ ইউর পেশেন্স স্যার, ইটস অল রাইট, আদারওয়াইজ অন্য ইজ আ ভেরি গুড বয়, উই উইল টেক গুড কেয়ার অফ হিম।
10 মিনিট পরে প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে আসে ওরা দুজনে। তমাল একটা সিগারেট ধরায়। শিপ্রা ওর কাঁধে হাত দিল একবার। তমালের মনে হলো শিপ্রাকে ওর যাবতীয় অভিযোগ অসহযোগের দাগ মুছতে চাইছে। বাবার মুখটা মনে পড়ল তমালের। সব দাগ কি মোছা যায়? আজকের মতো এখানে শেষ করলাম, গল্পটি এখানেই শেষ হলো। অনেক ভাবার ব্যাপার রয়েছে না? সত্যি আমরা এই সমস্ত আর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারুরই কোনো দোষ কিন্তু নেই। দিন যেরকম চলছে আমাদের বাচ্চাও তো তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তো তার মধ্যেও এই যে গল্পটা মনে মনে দাগ কেটে যায়। আশা করি অনেকেরই দাগ কাটবে মনে। সবাই আমরা এই একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের মতো নমস্কার, বিদায়। আশা করি যারা সাবস্ক্রাইব করোনি, নতুন যারা, তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে তাহলে।